চ্যাপ্টার 10 দ্য নর্ম। কে ওখানে? ক্লাইন তখন তার শরীরের আগের মালিকের রহস্যময় আত্মহত্যা আর সামনে এগিয়ে আসা অজানা বিপদ নিয়ে ভাবছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনে সে চমকে উঠল। অবচেতন মনেই ড্রয়ার খুলে রিভলভারটা বের করে নিল সে, তারপর বেশ সতর্ক গলায় জিজ্ঞেস করল। বাইরে থেকে কেউ একজন 2 সেকেন্ড চুপ করে রইল। তারপর আওয়া অঞ্চলের টানে বেশ তীক্ষ্ণ একটা গলা উত্তর দিল, আমি মাউন্টব্যাটেন, বিটাচ মাউন্টব্যাটেন। একটু থেমে গলাটা আবার শোনা গেল, পুলিশ, বিটাচ মাউন্টব্যাটেন। নামটা শোনার সাথে সাথেই ক্লাইনের মনে লোকটার ছবি ভেসে উঠল। এই রাস্তার দায়িত্বে থাকা পুলিশ সে। লোকটা বেশ কর্কশ আর মেজাজি, কথায় কথায় হাত চালিয়ে দেয়। কিন্তু হয়তো এই এলাকার মাতাল, চোর আর ছিঁচকে গুন্ডাদের শায়েস্তা করার জন্য এমন একজন মানুষেরই দরকার ছিল। আর তার ওই অদ্ভুত চেরা গলাটাই ছিল তার চেনার আসল উপায়। ঠিক আছে, আমি আসছি। ক্লাইন বেশ জোরেই সাড়া দিল। সে প্রথমে রিভলভারটা ড্রয়ারেই রেখে দিতে চেয়েছিল, কিন্তু আবার ভাবল পুলিশ কেন এসেছে সে জানে না। যদি তারা ঘর তল্লাশি করে। সে দ্রুত নিভে যাওয়া চুলার কাছে গেল, রিভলভারটা ভেতরে চালান করে দিল। কয়লার ঝুড়ি থেকে কয়েক টুকরো কয়লা ঢেলে বন্দুকটা ঢেকে দিল সে। সবশেষে একটা কেটলি বসিয়ে দিল ওপরে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। সব গুছিয়ে নিয়ে সে নিজের জামাকাপড় একটু ঠিকঠাক করল। তারপর দরজার কাছে গিয়ে নিচু স্বরে বলল, দুঃখিত, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। দরজার বাইরে 4 জন পুলিশ দাঁড়িয়েছিল। তাদের গায়ে সাদা কালো চেককাটা ইউনিফর্ম আর মাথায় পিক ক্যাপ। বাদামি দাড়িওয়ালা বিটাচ মাউন্টব্যাটেন একটু কেশে ক্লাইনকে বলল, এই 3 জন ইন্সপেক্টর তোমাকে কিছু জিজ্ঞেস করতে চান। ইন্সপেক্টর? ক্লাইন অবচেতনভাবেই অন্য 3 জনের কাঁধের ব্যাজের দিকে তাকাল। 2 জনের কাঁধে 3টে করে রূপলি হেক্সাগন আর 1 জনের কাঁধে 2টো। মাউন্টব্যাটেনের কাঁধে ছিল মাত্র 3টে শেভরন, তার মানে এই 3 জন মাউন্টব্যাটেনের চেয়ে অনেক উপরের পদের। ইতিহাসে ছাত্র হিসেবে পুলিশের র্যাঙ্ক নিয়ে ক্লাইনের খুব একটা পড়াশোনা ছিল না। শুধু এটুকু জানত যে মাউন্টব্যাটেন নিজেকে সিনিয়র সার্জেন্ট বলে খুব গর্ব করত। তাহলে এই 3 জন সত্যি ইন্সপেক্টর? বেনসন আর সহপাঠীদের সাথে কথা বলে যেটুকু সাধারণ জ্ঞান হয়েছিল, ক্লাইন সেটা কাজে লাগাল। সে সরে দাঁড়িয়ে ঘরের ভেতরে ঢোকার রাস্তা করে দিল। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? 3 জন ইন্সপেক্টরের মধ্যে যিনি প্রধান, তিনি মাঝবয়সী। লোকটার চোখ খুব তীক্ষ্ণ, মনে হয় যেন মানুষের মন পড়ে ফেলতে পারেন। তার চোখে বলিরেখা পড়েছে আর টুপির নিচ দিয়ে হালকা বাদামি চুল দেখা যাচ্ছে। তিনি ঘরটা একবার দেখে নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়েলচ ম্যাকভার্নকে চেনো? ওর কি হয়েছে? ক্লাইন একটু কেঁপে উঠে উল্টো প্রশ্ন করল। প্রশ্নটা আমি করছি। মাঝবয়সী ইন্সপেক্টরের চোখে কঠোর চাউনি ফুটে উঠল। তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একজন ইন্সপেক্টর, যার কাঁধেও 3টে রূপলি হেক্সাগন ছিল, ক্লাইনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। নার্ভাস হবে না, এটা স্রেফ সাধারণ কিছু জিজ্ঞাসাবাদ। এই পুলিশ অফিসারের বয়স 30-এর কোঠায়। তার নাক বেশ খাড়া আর চোখের মণি ধূসর। তার চোখের দিকে তাকালে মনে হয় কোনো গহীন বনের প্রাচীন হ্রদ দেখছে কেউ। এক অদ্ভুত গভীরতা আছে সেই চোখে। ক্লাইন একটা লম্বা শ্বাস নিয়ে কথাগুলো গুছিয়ে নিল। আপনারা যদি কনস্ট্যান্টের ক্ষয়ে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ওয়েলচ ম্যাকভার্নের কথা বলেন, তবে হ্যাঁ, আমি ওকে চিনি। আমরা একই সাথে পড়াশোনা করেছি। আমাদের মেন্টর ছিলেন সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর কোয়েন্টিন কোহেন। লোয়েন কিংডমে প্রফেসর শব্দটা কেবল একটা খেতাব নয়, এটা একটা গুরুত্বপূর্ণ পদও বটে। অনেকটা পৃথিবীর কোনো ইউনিভার্সিটির ডিপার্টমেন্টাল ডিনের মতো। তার মানে একটা ডিপার্টমেন্টে কেবল একজনই প্রফেসর থাকতে পারেন। কোনো অ্যাসোসিয়েট প্রফেসর যদি প্রফেসর হতে চান, তবে তাকে উপরের পদের মানুষটির রিটায়ারমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু মেধাবীদের ধরে রাখার জন্য এডুকেশন কমিশন সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর পদটি তৈরি করেছে। যারা শিক্ষায় অনেক অবদান রেখেছেন কিন্তু প্রফেসরের পদ খালি না থাকায় সেই পদে যেতে পারছেন না, তাদের এই খেতাব দেওয়া হয়। ক্লাইন মাঝবয়সী ইন্সপেক্টরের চোখের দিকে তাকিয়ে একটু চিন্তা করে বলল, সত্যি বলতে ওর সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল। এই কয়দিন আমি ওর আর নায়ার সাথে নিয়মিত দেখা করেছি। আমরা ওয়েলচের কাছে থাকা 4র্থ যুগের একটা নোটবুক নিয়ে আলোচনা করছিলাম। ইন্সপেক্টর, ওদের কি কিছু হয়েছে? মাঝবয়সী ইন্সপেক্টর নিজে উত্তর না দিয়ে তার ধূসর চোখের সহকর্মীর দিকে তাকালেন। সাধারণ চেহারার ওই ইন্সপেক্টর শান্ত গলায় উত্তর দিলেন, আমি দুঃখিত, মিস্টার ওয়েলচ মারা গেছেন। কি? ক্লাইন আগে থেকেই কিছু একটা আঁচ করতে পারছিল, তাও সে চমকে চিৎকার করে উঠল। ওয়েলচ কি এই শরীরের আগের মালিকের মতোই মারা গেল? এটা তো বেশ ভয়ের কথা। নায়ার কি খবর? ক্লাইন দ্রুত জিজ্ঞেস করল। মিস নায়াও মারা গেছেন, ধূসর চোখের ইন্সপেক্টর একদম শান্ত গলায় বললেন। দুজনেই মিস্টার ওয়েলচের বাসায় মারা গেছেন। খুন? ক্লাইনের মাথায় একটা আবছা ধারণা খেলে গেল। নাকি আত্মহত্যা? ধূসর চোখের ইন্সপেক্টর মাথা নাড়লেন। না, ঘটনাস্থলের আলামত বলছে তারা আত্মহত্যা করেছেন। মিস্টার ওয়েলচ নিজের মাথা বারবার দেয়ালে ঠুকেছেন, রক্তে দেয়াল ভেসে গেছে। আর মিস নায়া একটা গামলার পানিতে মুখ ডুবিয়ে মারা গেছেন। হ্যাঁ, মুখ ধোয়ার জন্য যে গামলা ব্যবহার করা হয় সেটাতেই।
এটা অসম্ভব। ক্লাইনের গায়ের লোম খাড়া হয়ে গেল। দৃশ্যটা সে চোখের সামনে কল্পনা করতে পারছিল। একটা মেয়ে চেয়ারের ওপর হাঁটু গেড়ে বসে পানির গামলায় মুখ ডুবিয়ে আছে। তার বাদামি চুল বাতাসে দুলছে, কিন্তু শরীরটা একদম স্থির। ওয়েলচ মেঝেতে পড়ে আছে আর একদৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার কপালটা থেঁতলে গেছে রক্তে, আর দেয়ালে ধাক্কা খাওয়ার স্পষ্ট চিহ্ন। ধূসর চোখের ইন্সপেক্টর আবার বললেন, আমরাও তাই ভাবছি, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আর ঘটনাস্থলের পরিস্থিতি বলছে সেখানে কোনো ড্রাগ বা বাইরের কেউ ছিল না। মিস্টার ওয়েলচ আর মিস নায়ার শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। ক্লাইন কিছু বলার আগেই তিনি ঘরের ভেতরে কয়েক পা এগিয়ে এসে খুব স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, শেষবার মিস্টার ওয়েলচ বা মিস নায়াকে তুমি কবে দেখেছ? কথাটা বলার সময় তিনি তার 2 রূপলি হেক্সাগন লাগানো সহকর্মীর দিকে চোখের ইশারা করলেন। তিনি একজন তরুণ ইন্সপেক্টর, বয়স ক্লাইনের কাছাকাছি হবে। তার জুলপি কালো আর চোখের মণি সবুজ। তাকে দেখতে বেশ হ্যান্ডসাম আর কবিদের মতো একটা রোম্যান্টিক ভাব আছে তার মাঝে। প্রশ্নটা শুনে ক্লাইন একটু ভেবে উত্তর দিল, সম্ভবত 26শে জুন। আমরা নোটবুকের নতুন একটা অধ্যায় পড়ছিলাম। তারপর আমি বাসায় চলে আসি 30শে জুনের ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য। টিঙ্গেন ইউনিভার্সিটির হিস্ট্রি ডিপার্টমেন্টে ইন্টারভিউ ছিল আমার। টিঙ্গেন শহরটা ইউনিভার্সিটির শহর হিসেবেই পরিচিত। এখানে টিঙ্গেন আর ক্ষয় ইউনিভার্সিটি বাদেও অনেক টেকনিক্যাল স্কুল আর ল কলেজ আছে। রাজধানী ব্যাকলুন্ডের পরেই এর অবস্থান। কথা শেষ হতেই ক্লাইন চোখের কোণ দিয়ে দেখল তরুণ ইন্সপেক্টরটা কোনায় রাখা টেবিলের দিকে এগিয়ে গিয়ে তার নোটবুকটা তুলে নিল। ওটা অনেকটা ডায়েরির মতো দেখতে। সর্বনাশ, ওটা লুকাতে তো ভুলেই গেছি। ওটা কেন নিচ্ছেন? ক্লাইন চেঁচিয়ে উঠল। তরুণ ইন্সপেক্টর হাসল, কিন্তু নোটবুকটা ওল্টানো বন্ধ করল না। ওদিকে ধূসর চোখের ইন্সপেক্টর বললেন, এটা তদন্তের একটা অংশ। এই সময় বিটাচ মাউন্টব্যাটেন আর ওই মাঝবয়সী ইন্সপেক্টর চুপচাপ সব দেখছিলেন। তারা তল্লাশিতে কোনো সাহায্যও করলেন না, আবার বাধাও দিলেন না। আপনাদের সার্চ ওয়ারেন্ট কোথায়? ক্লাইন প্রশ্নটা করতে চেয়েছিল, কিন্তু তার মনে পড়ল লোয়েন কিংডমের বিচার ব্যবস্থায় সার্চ ওয়ারেন্ট বলে কিছু বোধহয় নেই। অন্তত সে জানে না। পুলিশ বাহিনী গঠন হয়েছে মাত্র 15 বা 16 বছর আগে। তার আগের মালিক যখন ছোট ছিল তখন এদের পাবলিক সিকিউরিটি অফিসার বলা হতো। ক্লাইন ওদের বাধা দিতে পারল না। সে অসহায়ভাবে দেখল তরুণ ইন্সপেক্টর নোটবুকটা উল্টাচ্ছে, কিন্তু ধূসর চোখের ইন্সপেক্টর আর কোনো প্রশ্ন করলেন না। এই অদ্ভুত কথাটার মানে কি? তরুণ ইন্সপেক্টর নোটবুকের শেষের দিকের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ জিজ্ঞেস করলেন, এর মানে কি? সবাই মারা যাবে, আমি সহ? দেবতারা ছাড়া সবাই তো মরেই, এটা তো সাধারণ জ্ঞান। ক্লাইন একটা অজুহাত দিতে চাইল, কিন্তু হঠাৎ তার মনে হল বিপদের সময় পুলিশের সাথে যোগাযোগ থাকাটা জরুরি। কিন্তু তার তো কোনো শক্ত কারণ নেই। সে 1 সেকেন্ডের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। কপালে হাত দিয়ে বেশ যন্ত্রণার সাথে বলল, আমার কোনো ধারণা নেই। সত্যি বলছি, আজ সকালে যখন আমার ঘুম ভাঙল আমার সব কেমন ওলটপালট লাগছিল। মনে হচ্ছিল আমি অনেক কিছু ভুলে গেছি। বিশেষ করে ইদানিং কি হয়েছে তা কিছুই মনে পড়ছে না। আমি জানিও না কেন আমি এমন একটা লাইন লিখেছি। মাঝে মাঝে সত্যি বলাটাই সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায়। তবে সেখানেও কৌশল লাগে। কোনো কথা আগে বলতে হবে আর কোনটা পরে, সেটা খুব জরুরি। একজন দক্ষ কিবোর্ড ওয়ারিয়র হিসেবে ক্লাইনও কথার কারসাজি করতে জানত। এটা একদম ফালতু কথা। তুমি কি আমাদের বোকা ভাবছ? বিটাচ মাউন্টব্যাটেন রাগে ফেটে পড়ল। তার কাছে মনে হল এই মিথ্যাটা তার বুদ্ধিমত্তার অপমান। স্মৃতিভ্রমের নাটক করার চেয়ে পাগল সাজা অনেক ভালো। আমি সত্যি বলছি। ক্লাইন একদম সরাসরি মাউন্টব্যাটেন আর মাঝবয়সী ইন্সপেক্টরের চোখের দিকে তাকিয়ে বলল, আসলেই তো সে সত্যি বলছে। হয়তো তুমি ঠিকই বলছ। ধূসর চোখের ইন্সপেক্টর ধীরে ধীরে বললেন। লোকটা কি বিশ্বাস করল? ক্লাইন নিজেই অবাক হয়ে গেল। ধূসর চোখের ইন্সপেক্টর হাসলেন আর বললেন, 2 দিন পর একজন বিশেষজ্ঞ আসবেন। আমার বিশ্বাস তিনি তোমাকে তোমার হারানো স্মৃতি মনে করতে সাহায্য করবেন। বিশেষজ্ঞ? সাইকোলজির কেউ? ক্লাইন ভ্রু কুঁচকাল। হায় কপাল, পৃথিবীর স্মৃতিগুলো যদি ধরা পড়ে যায়। সে মনে মনে বেশ ঘাবড়ে গেল। তরুণ ইন্সপেক্টর নোটবুকটা রেখে দিল আর ঘরটা একবার খুঁজে দেখল। ভাগ্য ভালো সে কেবল বইপত্রের দিকেই নজর দিল, কেটলিটা তুলল না। ঠিক আছে মিস্টার ক্লাইন, সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা পরামর্শ দেব, আগামী কয়েকদিন তুমি টিঙ্গেন ছেড়ে কোথাও যেও না। যদি যেতেই হয় তবে ইন্সপেক্টর মাউন্টব্যাটেনকে জানিয়ে যাবে, অন্যথায় তোমাকে পলাতক হিসেবে গণ্য করা হবে। ধূসর চোখের ইন্সপেক্টর সাবধান করে দিলেন। ব্যাস, আজকের মতো এটুকুই? আর কোনো জেরা নেই? আমাকে ধরে নিয়ে মারধর করবে না? ক্লাইন অবাক হয়ে ভাবল। তবে সে নিজেও ওয়েলচের এই অদ্ভুত ঘটনার রহস্য সমাধান করতে চায়। তাই সে মাথা নাড়ল। ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না। ইন্সপেক্টররা একে একে ঘর থেকে বেরিয়ে গেলেন। সবার শেষে থাকা তরুণ ইন্সপেক্টর হঠাৎ ক্লাইনের কাঁধে চাপড় দিলেন। খুব ভালো, তুমি বেশ ভাগ্যবান। মানে? ক্লাইন কিছু বুঝতে পারল না। সবুজ চোখের ওই কবি চেহারার ইন্সপেক্টর হাসলেন।
সাধারণত এমন সব ঘটনায় যারা জড়িত থাকে তাদের সবারই মৃত্যু হয়। এটাই স্বাভাবিক নিয়ম। তুমি যে এখনও বেঁচে আছো এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। এরপর তিনি বেরিয়ে গেলেন আর বেশ ভদ্রভাবে দরজাটা বন্ধ করে দিলেন। স্বাভাবিক নিয়ম হলো সবাই একসাথে মারা যাবে। আমি বেঁচে আছি বলে তারা খুশি। বেঁচে থাকাটা ভাগ্যের ব্যাপার। জুনের এই তপ্ত বিকেলেও ক্লাইনের শরীরের ভেতর দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল।